নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বনে পাহাড়ে, আজের দ্বিতীয় পর্ব। সেখান থেকেই বাংলোতে ফেরবার কথা হলো। আমার স্ত্রী আর যেতেই চাইলেন না। এইবারে যেখানে আমরা ধূমপান ও বিশ্রামের জন্য বসলাম, সেই স্থানটিকে বেমালুম আফ্রিকা বলে চালিয়ে দিলেও কোনো ক্ষতি ছিল না। এদিকে গভীর পাহাড়ি খাদ, অনেক নিচে অগণ্য বনস্পতির শীর্ষদেশ দেখা যাচ্ছে। দুপুরে রোদ এসে পড়েছে তাদের ওপরে। বনের প্রকৃতিও অন্যরকম। হরদয়াল সিং বললেন, ওই হলো আমাদের মিসলেনিয়াস ফরেস্ট। শাল ছাড়া আরও অনেক গাছ আছে ওতে। ওখানে নেমে দেখি চলুন না। পথের ধারে ওরকম একটা বিরাট এরিয়া পড়বে অন্য জায়গায়। নিচে নেমে কষ্ট পেতে হবে না। আর ওখানে কিন্তু বিপদ আছে। কেন? সাপের ভয়। অনেক সময় বড় বড় বিষাক্ত সাপ থাকে। একটু সাবধান হয়ে যাওয়া দরকার। বাংলোতে যখন পৌঁছেছি তখন বেলা 1টার কম নয়। আমি স্নান করতে চাইলুম নিচেকার সেই ঝর্ণার জলে। কেমন চমৎকার কুলুকুলু নাদিনী স্বচ্ছ সলিলা ঝর্ণাটি বনের ছায়া ছায়া বয়ে আসছে। দুধারে কলের চিমনির মতো কেঁদ আর শালের ভিড়। সেইখানেই স্নান করে আসি। মিস্টার সিংহ বললেন, না যাওয়াই ভালো। এসব ঝর্ণার জল অনেক সময় খারাপ থাকে। হরদয়াল সিং বললেন, একবার লোহারডাঙ্গা না নেতারহাট এমনি কোনো একটা জায়গায় কাছাকাছি বনে একটা ঝর্ণায় স্নান করেছিলাম বনের মধ্যে। তারপর সব শরীরে চাকা চাকা কি বেরিয়ে গেল, ফুলে গেল। তাছাড়া ম্যালেরিয়া জ্বর হতে পারে। অতএব ঝর্ণায় স্নানের আশা ছেড়ে দিয়ে আমরা বাথরুমের টবের জলেই স্নান পর্ব সমাধা করলাম। অল্প কিছুক্ষণ বিশ্রাম করার পর দেখা গেল বনের মধ্যে ছায়া পড়ে আসছে। চারিদিকেই বড় বড় শৈলচূড়া। জায়গাটাতে তাড়াতাড়ি ছায়া নেমে আসে। বনের মধ্যে সেই ঝর্ণার কাছে গিয়ে আমরা সবাই বসলুম সেই অপরাহ্নে। এর নাম দিয়েছে এরা মাছের বাঁধ। বন বিভাগ থেকে একটা বাঁধ মতো গেঁথে দিয়েছে বেগবতী পার্বত্য স্রোতশ্রেণীর বুকে। তাতে তার গতি রোধ হয়নি। আরও দ্বিগুণ উচ্ছ্বাসে আবেগে কংক্রিটের বাঁধ ডিঙিয়ে এপারে ঝাঁপিয়ে পড়ছে। এই স্থানটি এত সুন্দর, একবার বসলে উঠে আসতে ইচ্ছেই করবে না। এর সামনের দিকে সুউচ্চ পাহাড়, তার ঢালুতে বড় বড় শাল গাছের বন। এখানে বসে শুধুই দেখা যায় শাল গাছের গুঁড়িগুলো নিচে থেকে ভিড় করে ওপরের দিকে উঠে কোথায় যেন মিলিয়ে গেছে। আমাদের ডান দিকে চওড়া মোটর রোড বন বিভাগের নির্মিত, কিন্তু এ পথে মোটর অপেক্ষা বাঘ ভালুকের যাতায়াতই বেশি। যখন কন্ট্রাক্টরের দল বনের মধ্যে থেকে কাঠ কাটিয়ে নিয়ে যায়, তখন বছরের মধ্যে দিন কয়েক ওদের মোটর লরি বা মোটর যাতায়াত করে। কচিত বন বিভাগের উচ্চ কর্মচারী মোটরে সফর করতে আসেন। মিটে গেল। মোটর গাড়ি তো দূরের কথা, সারা বছরে এ পথে আর লোকজন বড় বেশি যাতায়াত করে না। অতিরিক্ত নির্জন স্থান। চেয়ে চেয়ে দেখলুম একটা লোক কোনো দিকে চোখে পড়ে না, শুধু যে আমরাই আছি। ঋষিদের তপবন এমনই নির্জন জায়গাতেই ছিল। ভারতের সভ্যতার জন্মস্থান এই বনানী। এখানেই বেদ, উপনিষদ, বেদান্তের জন্ম হয়েছিল। হই হট্টগোলযুক্ত শহরের বুকে নয়। পাশের পথ বেয়ে দুজন লোক পুঁটলি কাঁধে কোথায় চলেছে। তাদের ডাকা হলো হো ভাষায়। অবশ্যই আমি ডাকিনি। আমি মিস্টার সিংহকে বললুম, জিজ্ঞেস করুন ওরা কোথায় যাচ্ছে। শৌলওরা যাব। এখান থেকে কত দূর? 17 মাইল। সেখানে কেন? সেখান থেকে টাকা আনবো মারোয়ারির গদি থেকে। আমরা কুলি, জঙ্গলে কাঠ কেটেছিলাম তার মজুরি। তো সন্ধেবেলায় যাচ্ছিস, ভয় করবে না? কুইয়া গ্রামে গিয়ে রাত কাটাবো। হরদয়াল সিং সম্মুখের ছায়াচ্ছন্ন শৈলসানুর দিকে চেয়ে আঙুল দিয়ে বললেন, ওই রকম ঢালু জায়গায় আমাকে বুনো হাতিতে তাড়া করেছিল। সাইকেল না থাকলে সেদিন মারা পড়তাম।
আমার স্ত্রী বললেন, আচ্ছা তাহলে আজ ওঠা যাক এখান থেকে। সেই সময় বন বিভাগের 2জন উচ্চ কর্মচারী আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করলেন। বললেন, আচ্ছা বলুন তো, এই কংক্রিটের বাঁধটার আর কি কি উন্নতি করা যায়? হরদয়াল সিং এ বিভাগের ভারপ্রাপ্ত উঁচু অফিসার, তিনি বললেন, হ্যাঁ, আপনাদের পরামর্শটা একবার নিয়ে দেখি। আমি তো একরকম ভেবে রেখেছি, দেখি আপনারা কি রকম বলেন। আপনারা অর্থাৎ আমি এবং আমার স্ত্রী, এ যেন ডাক্তার বিধান রায় পরামর্শ চাইছেন পাশের বাড়ির স্কুল মাস্টার বন্ধুর কাছে। বলুন তো মশাই, এই রোগীটির সম্বন্ধে এখন কি ওষুধ দেওয়া যায়, আপনার কি মত? কিন্তু বিজ্ঞ ভেবেই তো পরামর্শ চাইছেন, খেলো হয়ে যাওয়াটা কিছু নয়, তাহলে লোকে মানে না। সুতরাং মুখখানা যথাসম্ভব গম্ভীর করে কিছুক্ষণ চিন্তা করবার ভান করলুম, যেন নতুন হাওড়া ব্রিজের প্ল্যান করবার ভার আমার ওপর পড়েছে। হঠাৎ ভেবে দেখলুম, বাঁধটা এমন করে কেন যে বেঁধেছে, ওখানটাতে এমন নালা কেন করেছে, ওই জায়গাটাতে কংক্রিটের দেয়ালের কাছে কয়েকটা ফোঁকড় কেন, এইগুলো এখনো পর্যন্ত ভালো করে বুঝিনি। দু একটা ইন্টেলিজেন্ট প্রশ্ন করে দেখিয়ে দেওয়া দরকার যে এ ব্যাপারটা আমার কাছে জলের মতোই পরিষ্কার। সুতরাং বললুম, আচ্ছা এই বাঁধ এখানে কী জন্যে দেওয়া হয়েছে? হরদয়াল আমার মুখের দিকে চেয়ে আশ্চর্য হয়ে বললেন, কেন, মাছ ধরার জন্যে? আমি বললাম, ও। তার মুখের ভাব দেখে আমার আর কোনো ইন্টেলিজেন্ট প্রশ্ন করতে সাহস হলো না। কিন্তু আমার মনের সন্দেহ তখনও ঘোচেনি। এতে কি করে মাছ ধরা হবে তা তখনও আমার মাথায় ঢোকেনি। বললুম, আচ্ছা বর্ষার সময় জল এতে আটকায় কি করে? জল তো উপচে পড়বে, মাছ দাঁড়াবে কোথায়? হরদয়াল সিং প্রায় চিৎকার করেই বলে উঠলেন, ওই ওই তো সমস্যা, ওই কথাই তো বলছিলাম। যাক, অন্ধকারে ডিল চুনলে বাঁশঝাড়ের একটা না একটা বাঁশে লাগবে, লেগেছে। আমার স্ত্রী বললেন, চলো, বেলা প্রায় পড়ে এলো, এসব জায়গা ভালো নয়, ওঠা যাক। এ যাত্রা ভগবান মুখ রক্ষে করলেন। আমার স্ত্রী উঠে পড়তে সবাই উঠলাম সেখান থেকে। বেলা পড়ে এসেছে, চারিধারের বনে এরই মধ্যে সন্ধ্যার ছায়া নেমে আসবার উপক্রম করছে, সুতরাং বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না। আমি বললাম, এ জঙ্গলে আমাদের বন্দুক না নিয়ে বেরোনো উচিত নয় কিন্তু। মিস্টার সিংহ বললেন, বন্দুক আমাদের আছে, তবে আমরা নিয়ে বেড়াই নে, ও একটা ঝঞ্ঝাট। হরদয়াল সিং বললেন, আমরা ডিপার্টমেন্টের অফিসার মশাই, বাঘভালুকে আমাদের কিছু বলবে না। কয়েকটি হো মেয়ে পাহাড়ের নিচে ভাত রেঁধে খাচ্ছে আজও। এরা সারাদিন জঙ্গলে কাজ করে বাঘভালুকের মুখে। সন্ধেবেলায় নিজেদের আস্তানায় ফিরে দুটি নিরুপকরণ তণ্ডুল সিদ্ধ খেয়ে মহানন্দে দিন কাটায়। এতেই ওদের খুশি উপচে পড়ছে। আমরা ওদের কাছে কিছুক্ষণ বসলাম। কি সুন্দর জীবন এদের, তাই ভাবি। এই যে বাইরের সভ্য জগতে এত যুদ্ধ, খাদ্যাভাব, লোকের দুঃখ কষ্ট, তার কোনো আঁচ এসে এখানে পৌঁছয়নি। কেরোসিন তেল না পাওয়া গেলেই বা এদের কি, চিনির দাম চালের দাম চড়লেই বা এদের কি, কাপড়ের দাম বাড়লেই বা এদের কি। এরা ওসব কোনো জিনিসের ধার ধারে না। বনে বাস করে, বন প্রকৃতি এদের সমস্ত জিনিস যোগায়। ওদের জিজ্ঞেস করা হলো, চাল যখন পাস না তখন কি খাবি? একটি মেয়ের নাম বুধনি কই। মেয়েটি বেশ বুদ্ধিমতী বলে মনে হলো তার কথাবার্তা শুনে। কুই হো জাতির কুমারী মেয়েদের নামের শেষে ব্যবহার করা হয়। সে বললে, কেন, বনে খাওয়ার জিনিসের অভাব আছে নাকি? কি খাবার পাওয়া যায়? কন্দমূল, কত রকমের কন্দ পাওয়া যায় বনে, যারা জানে তারা তুলে আনে। বর্ষাকালে আমাদের 2-3 মাস কন্দ খেয়েই চলে যায়। কন্দ কথাটা সংস্কৃত হলেও বেমালুম ঢুকে পড়েছে হো ভাষার মধ্যে, কান্দা রূপে। বাংলাদেশের মেটে আলু জাতীয় এক প্রকার মূল এই জঙ্গলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ল্যাটিন নাম ডায়াসকোরিয়া, খেতেও বেশ সুস্বাদু। এ জাতীয় লতা এইসব বনে সাধারণত শৈলশানুর অরণ্যে জন্মায়। নিম্নের উপত্যকাতেও কিছু কিছু আছে। আমি হিন্দিতে প্রশ্ন করলুম, তোরা জঙ্গলে কন্দ তুলতে যাস, বাঘের ভয় করিস নে?
বুধনিকুই কিছু বুঝতে পারে না, শুধুই হাসে। এরা বাংলা তো দূরের কথা, হিন্দিও বোঝে না, বিহারে বাস করে। কারণ এদের কাছে বাংলাও নেই, বিহারও নেই, ওসব কথার কোনো অর্থ নেই এদের কাছে। এই অরণ্যভূমি এদের মা। নিজের ক্রোড়ে আশৈশব এদের লালন পালন করেছে, ক্ষুধায় অন্ন, তৃষ্ণায় জল জুগিয়ে। একেই চেনে এরা। হরদয়াল সিং হো ভাষায় আমার প্রশ্নটি ওদের কাছে করলেন, আর বুধনির উত্তর আমায় বুঝিয়ে দিলেন। বুধনি বললে, আমরা দল বেঁধে যাই 4-5 জন একসঙ্গে। তো বাঘ ভালুক দেখিস না? হ্যাঁ, মাঝে মাঝে দেখি বই কি। তো ভয় করে না? ভয় করলে কি আমাদের চলে? সঙ্গে তীরধনুক থাকে, তবে বাঘ বেশি মানুষ দেখলে পালিয়ে যায়। হাতি বেশি খারাপ, হাতিরা তাড়া করে আসে। বাঘ কখনো তাড়া করেনি? না বাবু, বাঘ কিছু বলে না। আর কি জানোয়ার দেখেছিস? ভালুক আছে, ভালুকও বড় খারাপ, কখন যে ঘাড়ে এসে পড়বে কেউ বলতে পারে না। তাছাড়া সাপ আছে। কি সাপ? শঙ্খচূড় সাপ আছে, মানুষকে তেড়ে কামড়াবে। ময়াল সাপ আছে, খুব মোটা, সেও মানুষকে ধরে। আমরা ময়াল সাপের মাংস খাই, বেশ ভালো মাংস। সেই বনানীর মধ্যে বসে বনের দুলালি মেয়েদের সঙ্গে গল্প করতে আমাদের এত ভালো লাগছিল যে কিছুতেই সেখান থেকে উঠতে ইচ্ছে করছিল না। ভাত হয়ে গেল। বড় বড় শালপাতার পাত্রে ফ্যান শুদ্ধ ঢেলে বিনা নুনে বিনা তরকারিতে দিব্যি খেতে লাগলো। বিলাসিতার সর্ব উপকরণ শূন্য এই সকল অনাড়ম্বর জীবনধারা আমার কাছে এত নতুন, এত অপরিচিত যে শুধু এই দেখবার জন্যও আমি সমস্ত রাত এইভাবে কাটিয়ে দিতে পারি। কিন্তু শীত পড়ে আসছে, এ সময় বাইরে বসে থাকা স্বাস্থ্যের দিক থেকে নিরাপদ নয়। কাজেই আমরা বাংলোর মধ্যে গিয়ে আগুনের ধারে বসলাম। হরদয়াল সিং বললেন, আমি একটা বড় সাপের কথা জানি। আমি বললাম, কি সাপ? পাইথন। আমার অধীনস্থ এক কর্মচারী একবার পাহাড়ি ঝর্ণায় স্নান করতে যাচ্ছিলেন। শুনলেন জঙ্গলের মধ্যে সরসর করে শব্দ হচ্ছে। জঙ্গলের মধ্যে খুঁজে দেখলেন একটা প্রকাণ্ড পাইথন সাপ একটা ছোট হরিণকে প্রায় অর্ধেক গিলে ফেলেছে। তারপর তারপর তিনি বনের মোটা লতা দিয়ে সাপটাকে সাবধানে বাঁধলেন। স্নান সেরে তাঁবুতে ফিরে সকলকে সংবাদ দিতেই কুলি ও ফরেস্ট গার্ডের দল হৈ হৈ করে গিয়ে সাপটাকে জখম করলে। তখন কিন্তু তারা ভেবেছিল যে সাপটা মরেই গেল। বিকেলের দিকে কাছাকাছি বন্য গ্রাম থেকে হো অধিবাসীরা সাপের মাংস নিতে এসে দেখে মৃতপ্রায় সাপটা সেখান থেকে দৌড় মেরেছে। ওদের জান বড্ড কড়া। সাপটা লম্বায় প্রায় 10 ফুট ছিল। আপনি কত বড় সাপ দেখেছেন? পালামুয়ের জঙ্গলে একবার 18 ফুট লম্বা একটা পাইথন সাপ এক পাহাড়ি জঙ্গলের ঝর্ণার ধারে গাছের গায়ে জড়িয়ে থাকতে দেখেছিলাম। পাইথন সাপরা সাধারণত ওই জায়গাতেই থাকে। হরিণ বা খরগোশ জল খেতে এলে ঝপ করে তাদের ওপরে পড়ে জড়িয়ে ফেলে, একেবারে হাড় গোড় চূর্ণ করে দেয়। তারপর ধীরে ধীরে গিলতে থাকে। অনেক সময় সম্বর হরিণকেও রেহাই দেয় না। মানুষ দেখলে কিছু বলে? সাবধান না থাকলে একা মানুষকেও ছাড়ে না। আমি জানি উড়িষ্যার জঙ্গলে একবার একজন কাঠুরে একটা শুকনো কাঠের গুঁড়ি কাটতে গিয়েছিল। গুঁড়িটার চারপাশে বড় বড় বন ছিল, বাইরে থেকে কিছু দেখা যায় না। কাঠুরেটা যেমন সেখানে গিয়েছে অমনি একটা পাইথন, প্রকাণ্ড পাইথন, ওর একটা পা জড়িয়ে ধরে ওকে ফেলে দিলে। তারপর লেজের প্রান্ত দিয়ে গুঁড়িটা জড়িয়ে ধরে আস্তে আস্তে ওর সর্বদেহে কুণ্ডলীর আকারে জড়াতে লাগলো। ভাগ্যে ওর সঙ্গে আরও লোক ছিল কিছু দূরে। ওর চিৎকারে তারা এসে পড়ে সাপটাকে মেরে ফেলে। 2-3 মাস ভোগবার পর লোকটা বেঁচে যায়। আমি শুনেছি 40 ফুট পর্যন্ত সাপ এই জঙ্গলে দেখা গিয়েছে। ঝর্ণার ধারে গাছের ওপরেই এই জাতীয় সাপ সাধারণত বাস করে, কারণ ওখানেই ওদের শিকারের সুবিধা। ক্রমে রাত্রি গভীর হলো।
নানা প্রকার সাপ ও বাঘের গল্প শুনে আমাদের মনে এক প্রকার অস্পষ্ট রহস্যময় ভীতির সঞ্চার হয়েছিল। আমরা সভ্য জগতের অধিবাসী, অন্ধকারময় বনানীর দৃশ্য আমাদের কাছে গম্ভীর ও সুন্দর বটে, কিন্তু এ অনুভূতিও জাগিয়ে দেয় যে এ আমাদের পক্ষে বিদেশ। এখানে বুধনি কুইয়ের মতো হো মেয়েরা স্বচ্ছন্দে ও সানন্দে বিচরণ করতে পারে, বন্য কার্পাস থেকে মোটা কাপড় বুনতে পারে, এরা কন্দমূল ফল আহরণ করে ক্ষুণ্ণিবৃত্তি করতে পারে, এরা করঞ্জা মহুয়া প্রভৃতির বৃক্ষের বীজ সংগ্রহ করে তেল তৈরি করতে পারে। কিন্তু আমরা সঙ্গে করে সভ্য খাদ্য না আনলে এখানে 3 দিনও বাঁচব না। তাছাড়া এসব বনে পাহাড়ি ঝর্নার জলে স্নান করা বা ঝর্নার জল পান করা আদৌ নিরাপদ নয়। ম্যালেরিয়ার ভয় যথেষ্টই আছে। বন বিভাগের কর্মচারীরা বাঁধা নিয়মে 5 গ্রেন করে কুইনাইন প্রত্যহ খান, তবুও ম্যালেরিয়ায় ভোগার কথা ওদের কাছেই শুনেছি। অথচ এইসবের মধ্যেও নরনারীর সুন্দর স্বাস্থ্য, উচ্ছল জীবনানন্দ দেখে হিংসা হয়। জ্বর জারির নাম ওরা শোনেনি, কুইনাইন চোখেও দেখেনি। বিনা নুনে ও বিনা তরকারিতে মোটা চালের ভাত ও জঙ্গলের কন্দমূল খেয়ে অমন স্বাস্থ্য কী করে হয় তা আমাদের বুদ্ধির অগম্য। অরণ্যের রহস্য অরণ্যের গোপন অন্তরালেই প্রচ্ছন্ন থাকুক, আমরা শীতের রাতের শয্যা আশ্রয় করি। পরদিন সকালে উঠে আমরা আবার মাছ ধরার বাঁধে গিয়ে বসলাম। কত কি বন্য পক্ষীর কুজন, বনপুষ্পের সুবাস এই স্থানটিতে, সত্যিই বড় ভালো লাগে। কাল রাত্রে হয়তো আমরা যেখানে বসে আছি সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার জল খেতে এসেছিল। কংক্রিট বাঁধানো না হলে নরম মাটিতে বাঘের পায়ের চিহ্ন থাকত। আমাদের সাড়া পেয়ে একটা বনমোরগ কক কক শব্দ করে বিচিত্র বর্ণের ঝিলিক খেলে উড়ে গভীর বনান্তরালে অদৃশ্য হলো। আমি আবার বললুম, এখানে নাইব? মিস্টার সিংহ বললেন, নাইলেই জ্বর হবে। এসব জল দেখতে ভালো বটে, কিন্তু সম্পূর্ণ অব্যবহার্য। হিমালয়ের যে কোনো ঝর্নার জল সুপেয় ও নিরাপদ, কিন্তু এখানে তা নয়। আমি যখন প্রথম বন বিভাগের কাজ করতে আসি, অনভিজ্ঞতার দরুন এইসব বন্য নদীর স্বচ্ছ জল নির্বিচারে পান করতাম, ফলে ম্যালেরিয়া প্রায়ই হতো। পোড়াহাট আর সারেন্ডা ফরেস্ট ম্যালেরিয়ার জন্য বিখ্যাত। আমি বললাম, আপনি কবে বন বিভাগের চাকরিতে যোগ দেন? 1925 সালে। প্রথম যেদিন জঙ্গলে চাকরি করতে আসি আমি তখন অনভিজ্ঞ যুবক, সবে বিএসসি পাশ করেছি পাটনা কলেজ থেকে। আড়া জেলায় আমার বাড়ি, বনের কোনো ধারণাই নেই। আমাদের দেশে 2-10টা আম গাছ মহুয়া গাছের সমষ্টিকে বন বলে। বিন্ধ্যাচলে একবার গিয়েছিলাম দাদার সঙ্গে, সেখানে সামান্য কিছু বন দেখি, তখন তাই আমার নিবিড়তম অরণ্য। আমি কখনো বিন্ধ্যাচলে যাইনি। আমার বন্ধু বিভূতি মুখুজ্জে সেখানে গিয়ে মাসখানেক ছিলেন। তারই মুখে শুনেছিলাম বিন্ধ্যাচলের মাথায় খুব জঙ্গল, সেখানে হরিণ ইত্যাদি চরে। সুতরাং আমি বললাম, কেন, শুনেছি সেখানেও বেশ বন আছে। মিস্টার সিংহ বললেন, হ্যাঁ, সেও এক ধরনের বন, এর তুলনায় কিছুই নয়। আমি প্রথম চাকুরি নিয়ে যাই সারেন্ডা ফরেস্টে, সে বন এর চেয়েও ভীষণ। 400 বর্গমাইল অরণ্যানী, তার মধ্যে খান কয়েক বন্য গ্রাম আছে। বন বিভাগের কাজকর্মের মজুরের জন্য গভর্নমেন্ট জমি দিয়ে লোক বসিয়েছে, না দেখলে সে বিরাট অরণ্যের ধারণা হয় না। তারপর আপনার অভিজ্ঞতা বলুন শুনি। হ্যাঁ, সে এক গল্প। এখন খাওয়া দাওয়া শেষ করে নিই, চলুন, আজ আমাদের চিটিমিটি যেতে হবে। বৌদিদি, তৈরি হয়ে নিন। চিটিমিটি কত দূর? এখান থেকে 40-45 মাইল পাহাড় ও বনের পথ। সকাল সকাল বেরোতে হবে। পথে আমার প্রথম চাকরি জীবনের গল্প করতে করতে যাব, আপনাদের লেখার খোরাক হবে। বেলা 2টোর পরেই আমরা জিনিসপত্র বেঁধে ছেঁধে মোটরে উঠে রওনা হলাম। চিটিমিটি যাবার পথে মোটর পাহাড় জঙ্গলের পথে এঁকে বেঁকে নামতে লাগলো বামিয়াবুরু থেকে। আমরা চলেছি ক্রমাগত চড়াই উতরাইয়ের পথে। এক জায়গায় পাহাড়ের নিচে বাঁদিকের উপত্যকায় বন বিভাগের রক্ষিত ভূমির রহস্য হচ্ছে এই যে এই জায়গাতে প্রকৃতিকে সুযোগ দেওয়া হয়েছে ইচ্ছেমতো বাড়তে। প্রকৃতির ওপর কলম চালানো হয়নি, তাই এখানে বড় বড় 8-10 ফুট
পরিধি বিশিষ্ট শাল গাছ, যথেষ্ট মোটা মোটা লতায় লতায় জড়াজড়ি, গাছপালার নিচেও দুর্ভেদ্য জঙ্গল ছোট গাছগাছালির। আমরা পাহাড়ের গায়ে আবার দেখলুম খনিজ লবণের স্তর। বন্য জানোয়ার ছাড়া এ নুন কেউ ব্যবহার করে না। হরিণ, ভালুক, বাঘ এই 3টি জন্তু বিশেষ করে। হাতিরা নুন খাওয়া দরকার বিবেচনা করে না নাকি, কেন তা জানি না। অস্তগামী সূর্যের রাঙা আলো যখন বাঁকাভাবে এসে পড়ে এই খনিজ লবণের স্তরে, শাল অরণ্যে সন্ধ্যার ছায়া নেমে আসে, তখন দলে দলে মৃগযূথ আসে নির্জনে লবণের স্তর চাটতে। তাদের সে আনন্দলীলার ছবি হয়তো কবি ভবভূতি আঁকতে পারতেন, যিনি প্রস্রবণ পর্বতের গম্ভীর মহিমা বর্ণনা করেছেন উত্তর রামচরিতে। অতীত দিনের ভারতবর্ষের কি অদ্ভুত রূপ কল্পনায় ভেসে ওঠে এই পর্বতারণ্যের মধ্যে দাঁড়ালে। হরদয়াল সিংকে বললাম, আপনারা এখান থেকে নুন বিক্রি করেন না? না, ওটা বন্য জন্তুদের ব্যবহারের জন্যেই। গভর্নমেন্টের বন্দোবস্ত? হ্যাঁ নিশ্চয়ই, এখানে শিকার করা নিষেধ। কীরকম? পূর্বে এরকম হয়েছে, হরিণ নুন খেতে এসেছে দলে দলে, শিকারীদের মাহেন্দ্র সুযোগ, লুকিয়ে থেকে গুলি করেছে। নিষ্ঠুরতার কাজ বই কি। এখন বনের সমস্ত সল্ট লিকে গভর্নমেন্টের খরদৃষ্টি, বন্দুক নিয়ে যাবার জো নেই। মোটর থামানো হলো। মিস্টার সিং বললেন, চলুন দেখবেন কত জানোয়ারের পায়ের দাগ। যেখানে পাহাড়ের গায়ে সল্ট লিক, তার নিচে জানোয়ারদের চরবার সুবিধার জন্যে বা দাঁড়িয়ে নুনের স্তর চাটবার জন্যে বন বিভাগ থেকে পাথর কেটে সমতল করে দেওয়া হয়েছে। সেখানে নরম সাদা মাটিতে সত্যিই অনেক জন্তুর পদচিহ্ন। জাতীয় ফরেস্ট গার্ড বললেন, হরিণের পায়ের দাগই বেশি, ভালুকেরও আছে, কোংড়ার আছে। আমি বললাম, কোংড়া কি? মিস্টার সিং বললেন, বার্কিং ডিয়ার। কত বড়? এই একটা বড় খাসি ছাগলের মতো। বামিয়াবুরুতে সেদিন রাত্রে যার ডাক শুনেছিলেন। ফরেস্ট গার্ড বললে, বাঘের পায়ের দাগ একদম দেখছি না হুজুর। আরও মাইল সাথে গিয়ে আমাদের গাড়ি সমতল ভূমিতে নামল। সেখানকার আরও মনোহারী শোভা। বাঁদিকে একটা পাহাড় চলেছে। বন সেখানে তত ঘন না হলেও বড় বড় শুভ্র কাণ্ড শিববৃক্ষ ও গোলগলি ফুলের গাছে সমস্ত পাহাড়ের সানুদেশ ভর্তি। এই ফুলের গাছ দেখতে আমাদের দেশের আমড়া গাছের মতো, অথচ প্রথম বসন্তে সম্পূর্ণ নিষ্পত্র শ্বেতাভ বৃক্ষগুলিতে যখন সূর্যমুখী ফুলের মতো বড় বড় ফুল ফোটে, কালো কোয়ার্জাইট পাথরের পটভূমিতে মেঘশূন্য নীল আকাশের তলায় খররৌদ্র মধ্যাহ্নে কোন সৌন্দর্যের মায়ালোকের মধ্যে মনকে একেবারে তলিয়ে ডুবিয়ে নিয়ে যায় যেন। যত দূর যাই সমতলের শোভা আর এক রকমের। ধরণীর উচ্চাবচ্চ ভূমিরেখা এখানে সুপরিস্ফুট। বন তাদের ঢাকেনি। কোথাও দু এক ঝাড় পাহাড়ি বাঁশ, কোথাও অদূরের শৈলশ্রেণী থেকে নেমে নদী চলেছে বন্ধুর উপলাস্ত্রিত পথে, কোথাও দু একটি বন্য গ্রাম। আমার স্ত্রী ক্রমাগত বলছেন, আহা বেশ জায়গা, দেখো দেখো কেমন ওই গাঁখানা পাহাড়ের কোলে, এখানে একটা বাড়ি করলে হয় না? আবার কিছু দূর গিয়ে, দেখো দেখো কি সুন্দর ঝর্ণাটি, বাঁশবন, এখানে একটা বাড়ি করলে হয়। ডজনখানেক জায়গায় বাড়ি করার পরামর্শ শুনে শুনে মিস্টার সিং বললেন, হ্যাঁ কিন্তু একটা ব্যাপার মিসেস ব্যানার্জি, বাড়ি তো অনেকগুলো করবার প্রস্তাব করলেন, এমন জায়গায় বাস করতে পারবেন? আমার স্ত্রী বললেন, কেন? খাবেন কি? রিজার্ভ ফরেস্টের মধ্যে এসব গাঁয়ে শুধু হো জাতীয় লোকেরা বাস করে, দোকান টোকান নেই। তাহলে ওরা জিনিস কোথায় পায়? কোনো জিনিসের দরকার নেই ওদের, দেখেই তো এলেন বামিয়াবুরুতে। কিন্তু আমার স্ত্রীর দোষ নেই। সত্যিই মনে হয় এখানে নানা জায়গায় শুধু বাড়ি করি আর বাস করি। কতবার আমার নিজের মনেও কি উদয় হয়নি সে কথা? বড় বাড়ি নয়, ক্ষুদ্র পর্ণকুটির, পাহাড়ি বেনুবনের ছায়ায়, নৈশ বাতাসে কিচক্রের রন্ধ্রে রন্ধ্রে যে বাঁশি বাজবে, পর্ণকুটিরে শুয়ে শুয়ে নিস্তব্ধ নিশীথে তা শুধু শুনব আধো ঘুম আধো জাগরণের মধ্যে। একটা গ্রামে পাহাড়ের নিচে হাট বসেছে।
বললাম, এটা কি গ্রাম? মিস্টার সিং বললেন, হ্যাঁ, ম্যাপ দেখে বলে দিচ্ছি। মোটর থামানো হলো। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এই বন পাহাড়ের মধ্যে ক্ষুদ্র হাটটি কেমন, কি জিনিস এখানে কেনা বেচা হচ্ছে দেখতে হবে বই কি। আমরা সবাই হাটের মধ্যে বেড়াচ্ছি। একটা মহুয়া গাছের তলায় দাঁড়িয়ে কয়েকটি তরুণী আমাদের দিকে চেয়ে হাসছে দেখে আমরা এগিয়ে গেলাম তাদের কাছে। আমার স্ত্রী বললেন, ওই তো কালকের সেই মেয়েটি, সেই বুধনি কুই। মিস্টার সিং ভাষায় ওদের সঙ্গে কি বললেন কথা। ওরাও কি উত্তর দিল হেসে হেসে। আমি বললাম, কি বলছে ওরা? বলছে, বাবুরা হাট দেখতে এলি? মেয়েগুলি কোত্থেকে এসেছে? ওরা বুধনি কুইয়ের বন্ধু বান্ধব, হাট দেখতে এসেছে। জিনিসপত্র কিনুক না কিনুক, ভালো সাজগোজ করে এদেশে সবাই হাটে আসবেই। হাট ওদের উৎসবের জায়গা। এখানেই 7 দিন পরে পরে 5 গায়ের লোকজনের সঙ্গে দেখাশোনা হয়, গল্প গুজব হয়। হাটের দিন ওদের কাছে একটা আমোদের দিন। আমরা সকলে হাটের মধ্যে ঢুকে পড়ি। অনেক নরনারী জড়ো হয়েছে। মেয়েদের চুলে প্রচুর করঞ্জার তেল, খোঁপা ঢিলে ও বাঁকা, তাতে বন্য ফুল গোঁজা। পুরুষদের প্রায় সকলেরই হাতে তীরধনুক। তীরধনুক না নিয়ে কোনো যুবক বা বৃদ্ধ পথ চলে না। বিক্রি হচ্ছে যা, তা গোটা সিংভূমের হাটে সাধারণত বিক্রি হয়ে থাকে। বিচিওয়ালা বেগুন, টমেটো ও পেঁয়াজ, শুঁটকি মাছ, জোঁদা অর্থাৎ নালসে পিঁপড়ের ডিম, বাখর অর্থাৎ মহুয়ার মদ তৈরি করবার মশলা, দেখতে কদমার মতো, সুন্দর সরু সীতাছাল চাল, মাটির হাঁড়িকুঁড়ি, মহুয়ার তেল, করঞ্জার তেল এবং তাঁতে তৈরি মোটা কাপড় ও গামছা। এদেশে মোটা চাল তত বেশি দেখা যায় না, যত দেখা যায় সরু সাদা ধবধবে সীতাশাল চাল। পাহাড়ি পাথুরে জমি নাকি সরু ধানের পক্ষে অনুকূল। বুধনিকুইকে জিজ্ঞেস করা হলো, কি কিনবি রে হাটে? সে হাসতে হাসতে বললে, কিছুই না। তবে কেন এসেছিস? মুরগির লড়াই দেখতে। হ্যাঁ, এই একটা আকর্ষণের বস্তু বটে এদের জীবনে। 10 ক্রোশ হেঁটে এরা আসতে পারে মুরগির লড়াই দেখতে। কোথায় মুরগির লড়াই হচ্ছে রে? হয়নি, ওই গাছের তলায় হবে। হাট ভেঙে গেলে হবে, নয়তো মুরগির লড়াই আরম্ভ হলে হাটে কে থাকবে? কথাটা সত্যিই বলছে বুধনি। কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, টাকা রোজগার এসব জীবনের অতি তুচ্ছ জিনিস। এর কি দাম আছে জীবনে? আসল জিনিস হলো মুরগির লড়াই। গাছের তলায় মাদল বাজছে, গোলাকারে উৎসুক নরনারী ঠ্যাঙে ছুরি বাঁধা দুটো লড়াইয়ে মোরগের ঝটাপটি দেখছে। টুপটাপ মহুয়ার ফুল ঝরে পড়ছে ওদের মাথায় আশেপাশে। সামনে দূরে নীল শৈলমালা। জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত। এদের সৌন্দর্যপ্রিয়তা ও আমোদপ্রিয়তা লক্ষ্য করবার বিষয় বটে। কি জানি, হয়তো চক্রধরপুরের নিকটবর্তী অরণ্যে শৃঙ্গানপুরের গিরিগুহার চিত্রাবলী এদের কোনো পূর্বপুরুষেরা এঁকেছিল কোনো প্রাগৈতিহাসিক যুগে। আমার স্ত্রী নারীসুলভ বস্তুপ্রিয়তা প্রদর্শন করে বললেন, একখানা নকশা করা চাদর কিনব। আমি চাদর ক্রয়ের বিরুদ্ধে বহু যুক্তি দেখালুম অবশ্যই, কিন্তু কিছুই খাটল না। আবার আমরা পথে বেরোই। এবার কি বেজায় ধুলো শুরু হলো। স্টিয়ারিংয়ের তলাকার কোন ফাঁক দিয়ে ফোয়ারা থেকে জল বেরুবার মতো ধুলো ঢুকতে লাগলো। আর একটা বন্য গ্রাম ও পথের পাশে তাদের মৃতদের উদ্দেশ্যে প্রথিত প্রস্তররাজি। এইগুলো যেখানেই দেখি সেখানে প্রায়ই থাকে একটি প্রাচীন বট বা মহুয়া গাছ। পাহাড়ের পাশে যদি হয়, মনে কেমন একটা অদ্ভুত ছন্নছাড়া ভাব নিয়ে আসে। এমনি এক সমাধিস্থানের বর্ণনা করেছি আমার লেখা আরণ্যকে। সেই স্থান গয়া জেলার প্রান্তে, দক্ষিণ বিহারের শৈলমালার নিবিড়তম অভ্যন্তরে অবস্থিত। অথচ আজ সেই সব দৃশ্যের কথাই আমার মনে আবার নিয়ে আসে এই বন্য গ্রাম ও এদের সমাধিপ্রস্তরের চৌরাস সারি। 3টি বনগ্রাম পার হয়ে তবে চিটিমিটি। গ্রামগুলির নাম ও ভৌগোলিক অবস্থান নিয়ে আমার স্ত্রী একটি ছড়া তৈরি করলেন। আগে হলো পেটাপেটি, বাঁকে রুয়াউলি করজুলি, তারপর চিটিমিটি। এর কবিত্ব প্রশংসনীয় না হলেও নামগুলো মনে রাখার সুবিধা হয়।
যেমন মুখস্থ করেছিলুম কোন ছেলেবেলায়, 1627 জাহাঙ্গীর মোলো, শাহজাহান ভারতের বাদশাহ হলো। এখন কত উপকার দেয়। বেলা চলে যাচ্ছে, এমন সময় উপরোক্ত ছড়ার প্রথম গ্রামখানির মধ্যে গাড়ি ঢুকল। এবার ধুলো ভরা রাস্তা ছেড়ে পাহাড়ের পথে উঠছি। একটা পাহাড়ের ওপারেই পেটাপেটি গ্রাম। এখানে যদি বা বাড়ি করে বাস করবার লোভ সম্বরণ করা চলে, কিন্তু পরবর্তী তিনখানি গ্রামের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য মানুষকে সভ্য জগতের কথা একেবারে ভুলিয়ে দেয়। আমি এই সময় মিস্টার সিংহকে জিজ্ঞেস করলুম, আপনার চাকরি জীবনের প্রথম দিনের সেই অভিজ্ঞতাটার কথা বললেন না? হ্যাঁ, চলুন, চিটিমিটি বাংলোতে বসে চা খেতে খেতে আরাম করে শুনবেন। সে সত্যিই শোনবার মতো বটে। কোনো বন্য জন্তুর হাতে পড়েছিলেন? হ্যাঁ, ঠিক সেভাবে নয়, তবে পড়লে বিস্মিত হওয়ার কারণ ছিল না। এমন একটা উঁচু জায়গা দিয়ে আমাদের মোটর যাচ্ছে যে আমরা আমাদের সামনে সাপের মতো আঁকাবাঁকা সমস্ত পথটা দেখতে পাচ্ছি। কখনো শৈলগাত্র বেয়ে, কখনো সংকীর্ণ উপত্যকায় নেমে, আবার কখনো দূর দিকচক্রবালে অদৃশ্য হয়ে পথটা বরাবর চলেছে আগে আগে। বাঁকে গ্রামখানির দুদিকে পাহাড়, সামনে ক্ষুদ্র একটি পার্বত্য নদী বয়ে চলেছে কুলুকুলু শব্দে। পাহাড়ের ওপরে বন্য বাঁশের বন, শালবন, শুভ্রকাণ্ড শিববৃক্ষ। যার কোথাও বাড়ি করবার প্রবৃত্তি হয় না, নিতান্ত আরও বেদুইনের মতো যে ছন্ন ছাড়া ও ভ্রাম্যমান, তারও অভিলাষ জাগবে মনে ওই পাহাড়ি ঝর্ণার পাশে কিছুদিন বাস করি। রুয়াউলি, সাদা কোয়ার্টজ পাথরের রিজ, একদিকে ঢেউ খেলানো পাহাড়, অধিত্যকার মাঝে মাঝে শালবন, পাহাড়ের গায়ে রোদ পড়ে বেশ দেখাচ্ছে। করজুলি, দূরে একটা গ্রাম দেখছি থাকে থাকে পাহাড়ের গা বেয়ে উঠেছে। করজুলিতে হো অধিবাসীদের ঘরগুলি শালপাতার ছাওয়া, রাঙা মাটির দেওয়াল, পাহাড়ের গম্বুজ উঠেছে দূরের কালো বনরেখার ওপরে। জ্যোৎস্না রাত্রে এই গ্রামগুলি মায়াময় হয়ে উঠবে, বেশ বুঝতে পারছি। বেলা যাবার দেরি নেই। পশ্চিম দিগন্তে দূর বরকেলা শৈলশ্রেণীর ওপরে সূর্য ঝুঁকে পড়েছে। এমন সময় মোটর আবার পাহাড়ের ওপরে উঠতে শুরু করলে। মিস্টার সিংহ বললেন, ওই দেখুন, চিটিমিটি বাংলো দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়। ওখান থেকে ওপারের সমতল ভূমির দৃশ্য বড় চমৎকার দেখায়। একটু পূবে বনপথে উঠে আমাদের গাড়ি একটা ছোট বাংলোর সামনে দাঁড়ালো। চিটিমিটি বাংলোটি বড় সুন্দর স্থানে অবস্থিত। পাহাড়ের মাথায় ছোট্ট বাংলো, অনেক নিচে সমতল ভূমি, সন্ধ্যার অন্ধকারে অস্পষ্ট। কার্সিয়াং থেকে নিচের দিকে যেমন সমতল ভূমি দেখা যায়, অনেকটা তেমনি দৃশ্য। পেছন দিকে পাহাড়ের নিচে উপত্যকার বনের আড়ালে করজুলি গ্রামের হো অধিবাসীরা মাদল বাজিয়ে গান করছে। বাংলোর মধ্যে ঢুকে দেখা গেল অনেক দিন এখানে কেউ না আসার দরুন আসবাবপত্র ভালো অবস্থায় নেই। দুটি মাত্র ছোট ঘর, রাত্রে এখানে থাকার বিশেষ অসুবিধা। হরদয়াল সিং প্রস্তাব করলেন, এই রাত্রেই চাইবাসা ফেরা যাক। এই বরকেলা শৈলমালার বিপজ্জনক নিবিড় বনের মধ্যে দিয়ে মোটর রোড ঘুরে ঘুরে নিচের সমতল ভূমিতে নেমেছে। অন্ধকারের মধ্যে সে পথে মোটরে যাওয়া এক চমৎকার অভিজ্ঞতা। অগণন জোনাকি পুঞ্জ জ্বলছে গাছের ডালে পাতায় পাতায়। 10-20 হাত অন্তর ফাঁকা, একপাশে গভীর খাদ, তারপরেই বনাবৃত উপত্যকা। ওপারে একটা বেজায় উঁচু পাহাড় খাড়া উঠেছে। মোটর খুব জোরে চলতে পারছে না। আমি বললুম, কোনো বিপদ নেই তো? হরদয়াল সিং বললেন, হ্যাঁ, বুনো হাতি ছাড়া। বুনো হাতির হাতে পড়েছেন এমন অবস্থায়? একবার পড়েছিলুম, এই সংকীর্ণ পথে এমন অন্ধকারে। বলেন কি? হ্যাঁ, মোটরে যাচ্ছি, হাতি সামনে এসে দাঁড়ালো, আর নড়ে না। মোটর ফেরাবার জায়গা নেই, অগত্যা মোটর থামিয়ে দাঁড়িয়ে রইলাম। হাতি পথের বাঁকে দাঁড়িয়ে সুর নাড়তে লাগলো। তারপর অনেকক্ষণ পরে কেন যে চলে গেল তার কারণ কিছু বলতে পারবো না। সমস্ত রাতও সেখানে দাঁড়িয়ে থাকতে পারত। মিস্টার সিংহ বললেন, এইসব পথে বিশ্বাস নেই। পরের বাঁকেই হাতি দাঁড়িয়ে থাকতে পারে। বরকেলা পাহাড়ে হাতির বড় উপদ্রব। আমরা পাহাড়ের পথে নামছিলুম।
আশেপাশে ঘনীভূত অন্ধকার, নির্জন অরণ্য পথ। গাড়িতে অন্ধকারের মধ্যে আমরা 4-5টি প্রাণী। কোনো দিকে লোকালয়ের চিহ্ন দেখা যায় না। দূরে বা নিকটে একটা আলো কোথাও জ্বলে না, কেবল নৈশ আকাশে অগণন ঝকঝকে নক্ষত্ররাজি, গাছের ডালে ডালে জোনাকির ঝাঁক, গাড়ির মধ্যে 2-1টা জ্বলন্ত সিগারেটের ক্ষীণ দীপ্তি। গল্প যদি শুনতে হয় তবে এই সময়। আমি বললুম, চা আছে ফ্লাস্কে? মিস্টার সিংহের আর্দালি বললে, হ্যাঁ আছে হুজুর। আমি প্রস্তাব করলাম, গাড়ি একটা ভালো জায়গা দেখে থামিয়ে চা খাওয়া এবং কিছুক্ষণ বিশ্রাম করা যাক। এই সময় মিস্টার সিংহ তার প্রথম চাকরি জীবনের অভিজ্ঞতা বর্ণনা করুন। গল্পটা মুলতবি রয়েছে অনেকক্ষণ থেকে। আরও 15 মিনিট পরে বাঁদিকে একটা বড় শিলাখণ্ড পাওয়া গেল, যেন শান বাঁধানো চাতাল। এর পাশে আমাদের গাড়ি থামানো হলো। বেশ আরামে বসে চা খাওয়া গেল পাথরের চাতালে বসে। পাশের খাদে যেন একরাশ নিবিড় অন্ধকার জমে আছে। 2-1টা নৈশ পাখির ডাক বনের মধ্যে। মিস্টার সিংহ বললেন, সে হলো 1922 সালের কথা। সেবারে আমি প্রথম বন বিভাগে ট্রেনিংয়ে গেলাম। অর্ডার পেলাম পোংসাতে গিয়ে বন বিভাগের কর্মচারীর কাছে কাজ শিখতে হবে। পোংসা কোথায়? যখনকার কথা বলছি তখন আমিও জানতাম না। শুধু এইটুকু আমায় বলে দেওয়া হয়েছিল, বেঙ্গল নাগপুর রেলপথের মনোহরপুর স্টেশনে নেমে সেখানে যেতে হয়। কত মাইল? হ্যাঁ, তা 16-17 মাইল। রাস্তা ভালো? সেইটাই তো আমার গল্পের বিষয়। এই গল্প প্রধানত রাস্তার গল্প। আজ এই অন্ধকার রাত্রে বনের পথে সে কথা বড় বেশি করে মনে হচ্ছে। শুনুন তারপর। মনোহরপুর স্টেশনে নেমে ওখানকার বন বিভাগের বাংলোতে লোকজনের সঙ্গে দেখা করলাম। তাদেরই মুখে শুনলাম আমার গন্তব্যস্থান এখান থেকে 15-16 মাইল দূর। বেলা 3টে। আমার সঙ্গে সাইকেল ছিল। দেশ থেকে এক পাচক ঠাকুরও এনেছিলাম। আমি ভাবলাম এ আর এমন বেশি দূর কি, সাইকেলে চট করে চলে যাওয়া যাবে। কিন্তু পরে ভেবে দেখলুম বাধা হলো পাচক ঠাকুর। সে পথ চেনে না, একা এ পথে যেতে পারবে না। অগত্যা আমরা কুলির মাথায় মোট চাপিয়ে পদব্রজে কইনা নদী পার হয়ে ওপারে গেলাম। দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। প্রাকৃতিক দৃশ্য চিরকালই ভালোবাসি। নীল পাহাড় শ্রেণী দেখে মনে বড় আনন্দ হলো। ওখান থেকে যেতে পথের ধারে ধারে 2-10টি শাল গাছ, মাঝে মাঝে ছোটোখাটো পাহাড়, তার ওপর গাছপালা। আমার বন সম্বন্ধে কোনো ধারণা নেই, পূর্বেই বলেছি। বিন্ধ্যাচলে বন দেখে ভেবেছিলাম এই বুঝি নিবিড় অরণ্য। এর চেয়ে আর কি বড় বন হতে পারে? আমার দেশ আড়া জেলায় বন বলে কোনো কিছুই নেই, শুধু ক্ষেত খামার আর চষা জমি। জমির বড় দাম, এতটুকু পড়তে পায় না। আমি বললাম, কত দাম জমির? হ্যাঁ, 500-600 টাকা বিঘে। তাও ভাববেন না খুব ভালো জমি। তারপর? তারপর মাইল 5 গেছে কোলবংশা বলে একটা ছোট গ্রাম, হো জাতীয় অধিবাসীদের বাস। এখানে এসে কুলিরা আর যেতে চাইলে না। তারা বললে সে গ্রামেই তাদের বাড়ি, আর এক পাও তারা নড়বে না, তাদের মজুরি চুকিয়ে দেওয়া হোক। অগত্যা আমাদের সেখানে রাত কাটাতে হলো গ্রামের প্রান্তে বন বিভাগের একটা ছোট খড়ের ঘরে। ঘরটাতে কেউ থাকে না। ঘরের চারদিকে বড় বড় শাল গাছ। সারা রাত্রি ধরে শিশির পড়তে লাগলো, যেন মনে হচ্ছিল টুপ টুপ করে বৃষ্টি পড়ছে। সময়টা ছিল কার্তিক মাস। তা খেলেন কি? আমার পাচক ঠাকুর 2টি ভাত রান্না করলে, তাই খেয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে উঠে জিজ্ঞেস করলাম, আর জানলাম যে পোংসা সেখান থেকে 10 মাইল রাস্তা। তা পাচককে বললাম কুলি জোগাড় করে আমার সঙ্গে পোংসা রওনা হতে। আমি তখনই সাইকেলে চললাম। ঠাকুর বারণ করলে তখন যেতে। আমি বললাম, বন তো ফুরিয়ে গিয়েছে, এ রাস্তা বিশেষ খারাপ হবে না। বন যে আরম্ভ হয়নি তখন কি আর তা জানি? মিস্টার হরদয়াল সিং বললেন, হ্যাঁ, পোংসাতে আমিও ছিলাম ট্রেনিংয়ের সময়, দেরাদুনে ফরেস্ট কলেজে যাওয়ার আগে। ওখানে বেঙ্গল টিম্বার ট্রেনিং কোম্পানির অফিস ছিল এক সময়। মিস্টার সিংহ বললেন,
হ্যাঁ, কোলবংশা থেকে মাইলখানেক রাস্তা বেশ বন পেলাম, কিন্তু নিকটে এই গ্রামের গরু মহিষ চড়ছে, কাঠুরে কাঠ কাটছে, সুতরাং তত ভয় হবার কথা নয়। তারপরে মহাদেব শাল বলে একটা ঝর্ণা পার হলাম। নিবিড় বনের মধ্যে ঝিরঝির করে বইছে পাথরের ওপর দিয়ে। ভাবলাম বন আর কত দূর হবে, এই শেষ হয়ে গেল। ক্রমে পাহাড়ের ওপর রাস্তা উঠতে লাগলো, উঠছে উঠছে, সাইকেলে যেতে যেতে পা ভেঙে পড়ছে, বুকের মধ্যে কেমন অস্বস্তি হচ্ছে। এদিকে বন ক্রমশ নিবিড় থেকে নিবিড়তম হতে লাগলো। জনমানবহীন সুনির্জন সুনিবিড় বনানী সেই ক্রমোচ্চ পাহাড়ি পথের পাশে। আড়া জেলার অধিবাসী আমি, অমন্তর বনের ধারণাই নেই আমার। ভয় বিস্ময় আমি কেমন যেন হয়ে গেলাম। একটা মানুষ কি নেই সেই পথে? যত যাই পথেরও কি শেষ নেই? অত বেলা হয়েছে, কিন্তু সে বনে ভালো করে তো কোনো সূর্যের কিরণ পড়েনি। এরকম আবার বন হয়? আমরা যেখানে পাথরের চাতালে বসে গল্পটা শুনছিলাম, বরকেলা পাহাড় শ্রেণীর শানু প্রদেশের বনানীর মধ্যে, সেখানে অন্ধকারে যেন মিস্টার সিংহের এই অভিজ্ঞতা নিজেদের কাছেই বাস্তব হয়ে উঠছিল। এ গল্প শুনতে হয় এমন জায়গাতে বসে বটে। মিস্টার সিংহ বললেন, তারপর এক জায়গায় আমার সত্যিই মনে হলো পংসা নামক জায়গাতে বেঁচে থাকতে আর বোধহয় পৌঁছানো যাবে না। তখন নতুন বিয়ে করেছি, মনে হলো এখানে বসে পকেটের কাগজ নিয়ে একটা উইল লিখে রাখি। এই যেন হাতি কি বাঘ এসে ঘাড়ে পড়লো বলে আর কোনো আশাই নেই। শুধু দাঁতে দাঁত চেপে মনের জোরে পথ চললাম। অবশেষে বন ক্রমেই যেন একটু পাতলা হয়ে এলো। একটা পাহাড়ের ওপরে একটা ছোট বাংলোও পাওয়া গেল। লোকালয় দেখে ধরে প্রাণ এলো। তখন বেলা 3টে। জিজ্ঞেস করে জানলাম আমার গন্তব্যস্থান এখান থেকে আরও মাইল 6। কোলবংশায় যে বলেছিল 10 মাইল, সেটা সম্পূর্ণ ভুল। এদের দূরত্ব সম্পর্কে কোনো ধারণাই নেই। আবার বন, তবে আমার মনে অনেকখানি ভরসা হয়েছে। আমি বললাম, কখন পৌঁছলেন? তা প্রায় সন্ধ্যার সময়। ওপরওয়ালা কর্মচারী ছিলেন এক পাঞ্জাবি, তাঁর সঙ্গে দেখা করলাম। তিনি বাসা দিলেন প্রায় আধ মাইল দূরে একটা ছোট্ট খড়ের ঘরে। সারাদিন সাইকেল চড়ার পরিশ্রমের পর সেই ঘরে দড়ির খাটিয়ার ওপর বিনা বিছানাতে বিনা লেপে শুয়ে রইলাম। দুর্দান্ত শীত। অনেক রাত্রে পাঞ্জাবি কর্মচারীর চাকর আমায় খানকতক রুটি আর একটু ডাল দিয়ে গেল। পরদিন দুপুরের সময় আমার পাচক এসে পৌঁছল আমার জিনিসপত্র নিয়ে। সে নাকি ওই রাস্তায় একটা বাঘকে শুয়ে থাকতে দেখেছিল। বিচিত্র নয়? মিস্টার সিংহ গল্প শেষ করলেন। আমরা আবার মোটরে উঠে সৈদবার পথে বরকেলা পাহাড় শ্রেণী থেকে নেমে এসে রাঁচি চক্রধরপুর রোড ধরলাম। রাত 10টায় চাইবাসা। আমি বললাম, পংসায় আর কিছু ঘটেনি আপনার চাকরির প্রথম দিনে? মিস্টার সিংহ বললেন, আর বিশেষ কিছু নয়, তবে রাত্রে ভালো ঘুম হয়নি। কেবল ভাবি, যেমন বন জঙ্গল দেখছি, হয়তো বাঘ ভালুক ঢুকেই পড়বে ঘরের মধ্যে। তার উপর ভীষণ শীত। আমার সঙ্গে একটা মাত্র আলোয়ান, এবং সেটি একমাত্র শীতবস্ত্র। এত অসুবিধের মধ্যে ঘুম যতটা হওয়া সম্ভব ততটা হয়েছিল। কোথায় শোবার জায়গা দিয়েছিল? একটা ছোট্ট ঘরে, তার একদিকে জঙ্গল ও ক্ষুদ্র একটি পাহাড়ি ঝর্ণা, গ্রাম থেকে সিকি মাইল দূরে। ওইসব প্রশ্ন সেদিন অত খুঁটিনাটিভাবে জিজ্ঞেস করেছিলুম এবং তার উত্তর এত সাগ্রহের সঙ্গে মনোযোগ দিয়ে শুনেছিলুম যে গৃহ ও পরিবারবর্গের অঙ্ক থেকে সদ্যবিচ্ছিত একটি অনভিজ্ঞ যুবকের সেই দিন ও রাত্রির তিক্ত অভিজ্ঞতা আমার মনে দৃঢ়রূপে অঙ্কিত হয়ে গিয়েছিল। সুতরাং পথের পাশে অন্ধকার রাত্রে গাছের তলায় চা পানের পরের বৎসর আমি নিজে যখন মিস্টার সিংহের সঙ্গে মোটরে মনোহরপুর থেকে কোলবংশা হয়ে পংসা এলুম, এমনকি ছোটনাগ বা গ্রামের সেই কুঁড়ে ঘর দেখলুম যেখানে মিস্টার সিংহ রাত কাটিয়েছিলেন, তখন আমার কল্পনার অঙ্কিত সব ছবির সঙ্গে এত গরমিল হলো যে আমি নিজেই অবাক হয়ে গেলুম। গত 1943 সালের নভেম্বর মাসে আমি মিস্টার সিংহের সঙ্গে সিংভূমের বিখ্যাত সারান্ডা ফরেস্ট ভ্রমণ করি। মিস্টার সিংহ 3 মাসের জন্য সারান্ডা বিভাগে বদলি হয়েছিলেন।
আমিও ওই 2 মাসের সুযোগ গ্রহণ করবার জন্য ওর সঙ্গে সারান্ডা ভ্রমণে বের হই। মনোহরপুর থেকে মোটর ছেড়েই আমরা কৈনা বলে একটা পার্বত্য নদী পার হলাম। তারপর রাঙামাটির আঁকামাকা পথ এঁকে মেঁকে যেতে যেতে 7-8 মাইল দূরবর্তী সপ্তশত শৈলযুক্ত সারান্ডা অরণ্য প্রান্তরের নীল রেখার সঙ্গে মিশে গিয়েছে। পথের পাশে এখানে একটা ডুংরি মানে অনুচ্চ পাহাড়, ওখানে একটা ছোট শালবন, কোথাও বা একটা অধিবাসীদের গ্রাম। মিস্টার সিংহ বললেন, এই সেই পথ, মনে আছে আমার গল্প? আমি তখনও পর্যন্ত বন দেখিনি সে পথে। বললাম, কেন, এ পথ মন্দ নয় তো। মাইল 6-7 পরে কোলবংশা গ্রামে পৌঁছে গেলাম। উনি বললেন, চলুন এই গ্রামে যেখানে রাত্রি যাপন করেছিলাম দেখিয়ে আনি। মোটর থেকে নেমে আমরা একটা পাহাড়ের ওপর উঠলাম। সেই পাহাড়ের মাথার ওপর ক্ষুদ্র একটি কুটিরের সামনে এক বৃদ্ধ লোক খামারে ধান ঝাড়ছে। কুমড়োর লতা উঠেছে কুটিরের খড়ছাওয়া চালের ওপর। কুটিরের দাওয়া থেকে সম্মুখে সারান্ডা বনকান্তারের শৈলশ্রেণীর গম্ভীর দৃশ্য হিমালয়ের পার্বত্যভূমির সৌন্দর্যের কথা স্মরণ করিয়ে দেয়। হিংসে হলো বৃদ্ধ ব্যক্তিটির ওপর, এমন সুন্দর জায়গায় ওর বাড়ি। মিস্টার সিংহ তাকে দেখে বললেন, কি জাত? লোকটা বললে, গোঁসাই, অর্থাৎ ব্রাহ্মণ। এদেশে ব্রাহ্মণকে বলে গোঁসাই। এতক্ষণ লক্ষ্য করিনি, ওর মলিন পৈতে ঝুলছে বটে। সে পাহাড় থেকে আমরা ওপারের সমতল ভূমিতে নেমে আসল গ্রামে পৌঁছলাম। গ্রামের প্রান্তে একটা ভাঙা কুঁড়ে ঘর দেখিয়ে মিস্টার সিংহ বললেন, এই ঘরে সেদিন রাত কাটিয়েছিলাম। কুটিরটির চারধারে বড় বড় শাল গাছ, একটু দূরে একটা কালো পাথরের ডুংরি অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। সে পাহাড়ের ওপর শাল গাছের সঙ্গে লতা পলাশের জড়াজড়ি। বসন্তকালে রক্তপলাশের মেলা যখন শুরু হয়ে যাবে বনে বনে, তখন যে কোনো কবি, সাহিত্যিক, ভাবুকের পক্ষে কিংবা ভগবানের চিন্তায় মগ্ন সাধুর পক্ষে এই নিভৃত বনকুণ্ঠবর্তী কুটিরটি অতি লোভনীয় হবে, সন্দেহ নেই। কোলবংশা গ্রামে বাস করে জাতীয় অধিবাসীরা। ঘরদোর তাদের অত্যন্ত খারাপ, নিতান্ত দিনহীন, কিন্তু তারা এক রমণীয় পার্বত্য দৃশ্যের মধ্যে সর্বদা থাকে। ওদের কুটিরের দাওয়ায় বসলে নীল শৈলমালা ও বনকান্তারের কি শোভন রূপটি চোখের সামনে ফুটে ওঠে। অনেক বড় লোকের বাড়ি হয়তো কোনো এঁদো গলির মধ্যে এক ইটের স্তূপ মাত্র। দরজার একপাশে দেখা যাবে ডাস্টবিন, গোটা কত কাক আর খেঁকি কুকুর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এমন নীল বনানীর শোভা, এমন রক্তপলাশের উৎসব সেখানে কোথায়? কোলবংশা গ্রাম ছেড়ে মহাদেব শাল বলে একটি পার্বত্য নদী নিবিড় বনের মধ্যে বড় বড় পাথরের ওপর দিয়ে কুলুকুলু শব্দ করে বয়ে চলেছে। নিভৃত ছায়াবিতান রচনা করেছে সারান্ডা অরণ্য প্রান্ত। এখান থেকেই চড়াইয়ের পথে মোটর উঠতে লাগলো। পরক্ষণেই কি নিবিড় বন শুরু হলো রাস্তার দুদিকে। কি দূর সমতল ভূমির দৃশ্য। ওই দূরে মনোহরপুর স্টেশন, ওই ট্রেনের ধোঁয়া উঠছে। ওই সেই কোলবংশা গ্রামে ছোট্ট পাহাড়ের ওপর গোঁসাইয়ের কুটির ও খামার। এক এক জায়গায় বনের গভীর দৃশ্য মনে ভয়ের সঞ্চার করে। তবু আমরা মোটরে চলছি, সঙ্গে এতগুলো লোক। কিন্তু একটি অনভিজ্ঞ যুবক সেদিন এই বন্য জন্তু অধ্যুষিত অরণ্যভূমির মধ্য দিয়ে একা সাইকেল চালিয়ে গিয়েছিল। তার সেদিনকার মনের অবস্থা বেশ বুঝতে পারলাম। মিস্টার সিংহ বললেন, এই সেই পথ দাদা। বেশ বুঝতে পারছি। এখনও তো কিছুই দেখেননি, আরও আগে চলুন। বন কি নিবিড় হয়ে উঠছে। কাছির মতো মোটা মোটা চিহর লতা বিশাল বনস্পতির সঙ্গে জড়াজড়ি করে দুর্ভেদ্য ও অন্ধকার লতাকুঞ্জে সৃষ্টি করেছে পদে পদে। অত বেলাতেও সূর্যের আলো পড়েনি। একটা জায়গা দেখিয়ে মিস্টার সিংহ বললেন, এখানে এসে এমন হতাশ হয়ে পড়েছিলাম যে ভাবলুম একটা উইল লিখি ও পকেটে একখানা পরিচয় রাখি। আমি বললাম, বন্যজন্তু আছে এখানে? সারান্ডাতে বন্যজন্তু নেই। বাঘ বলুন, বুনো হাতি বলুন, ভালুক বলুন, অভাব কি। বাইসন, সম্বর, হরিণ পর্যন্ত বাদ নেই কিছুই। 1.5 ঘন্টা মোটর চালানোর পর বন একটু পরিষ্কার হলো। দূরে দেখা গেল লাল টালির 2-4খানা ঘরবাড়ি। মিস্টার সিংহ বললেন,
ওই হলো পোংশা। পোংশাতে বিটিটি কোম্পানির মানে ব্রিটিশ টিম্বার ট্রেডিং কোম্পানি বড় আড্ডা। এই কোম্পানির অংশীদারেরা হচ্ছে বিলাতের বড় লোকেরা, এমনকি পার্লামেন্টের মেম্বার পর্যন্ত আছে এদের মধ্যে। বিদেশি স্বার্থে আমাদের দেশের বন্য সম্পদ সব লুণ্ঠিত হচ্ছে। গত 30 বৎসরে সিংভূমের এই অপূর্ব অরণ্যভূমি অনেক নষ্ট হয়ে গিয়েছে। এই ব্যবসায়ের সুবিধা ভোগ করছে বিলাতের বড় মানুষেরা, আর বনভূমির আদিম অধিবাসী হো ও মুন্ডারা কুলিগিরি করে দাসত্বের অন্ন ভোজন করছে মাত্র। সেই বনাবৃত স্থানে ছোট্ট একটি গ্রাম। একখানা সাহেবি ফ্যাশনের খড়ের বাংলো ঘরের মধ্যে থেকে একজন সাহেব বার হয়ে এলেন আমাদের মোটরের শব্দ শুনে। মিস্টার সিংহ বললেন, শুনি বিটিটি কোম্পানির ওয়ার্কস ম্যানেজার মিস্টার লকনার ভালো লোক। একদিকে একটা লম্বা খড়ের ব্যারাক মতো বাড়ি। একটি বাঙালি বিধবা মহিলা একখানা ঘর থেকে বার হয়ে এলেন মোটরের আওয়াজ পেয়ে। শুনলাম ও বাড়িখানা কেরানিদের থাকবার জায়গা। হ্যাঁ, এত দূরে এই বনের মধ্যে দু একটি বাঙালি পরিবার কিভাবে নির্জন জীবনযাপন করছেন চাকুরির খাতিরে, ভাবতে ভালো লাগে। মিস্টার লকনারের মোটর আছে, তিনি মোটরে মনোহরপুর যেতে পারেন মানুষের মুখ দেখতে, কিংবা যেতে পারেন 100 মাইল দূরবর্তী দুধিয়া ও চিড়িয়া খনিতে, সেখানে শ্বেতকায় ম্যানেজার আছেন। কিন্তু এই বাঙালি কেরানিদের বাড়ির ছেলেমেয়েরা জেলে আবদ্ধ অবস্থায় এখানে কিভাবে দিন কাটান কি করে বলবো। আমার বড় ইচ্ছা হচ্ছিল এই মুহূর্তে গাড়ি থেকে নেমে ওই বাঙালি বাবুদের বাড়িতে চলে যাই, ওদের সঙ্গে গল্প গুজব করে ওদের নিঃসঙ্গতা কাটিয়ে দিই। ঠিক বলতে পারি ওরাও খুব খুশি হবেন আমাকে পেয়ে। পোংশা থেকে কিছু দূর এসে আবার আমরা ঘন বনের পথে ঢুকে পড়লুম। বাঙালি বাবুদের বাসা ও সাহেবদের বাংলো অনেক পেছনে পড়ে রইল। মিস্টার সিংহের সঙ্গে পোংশা থেকে বার হয়ে কিছু দূরে বনপ্রান্তে এসেছি। একটা লোককে খাটিয়াতে শুইয়ে 4 জন কুলি কাঁধে খাটিয়া শুদ্ধ মানুষটাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। লোকটা বালিশের মাথা দিয়ে খাটিয়াতে শুয়ে পড়ে আছে অচৈতন্যভাবে। আমি জিজ্ঞেস করলাম কুলিদের, কে বাবু? বিটিটি কোম্পানির লোক। কি হয়েছে? বেমার। কোত্থেকে আসছে? জঙ্গলের মধ্যে কাজ করছিল। কোথায় নিয়ে যাচ্ছ? পোংশা, সেখান থেকে মনোহরপুর হাসপাতালে। বাঙালি? হ্যাঁ বাবুজি। নাম জানো? চক্করটি বাবু। বড় ইচ্ছে হলো এই রোগগ্রস্ত প্রবাসী বাঙালি ভদ্রলোককে নিজে একবার দেখি, দুটো কথা ওর সঙ্গে বলি, কিন্তু তিনিও জ্বরে বেহুঁশ, আমারও সময় নেই। মিস্টার সিংহ বললেন, ভীষণ ম্যালেরিয়া মশাই, সারান্ডার ভেতরে। লোক থাকে না? হো যারা তারা ভোগে না, ভোগে বিদেশিরা। সারান্ডা ফরেস্টে পক্ষপাতিত্ব আছে বেশ। শুধু ম্যালেরিয়া? ম্যালেরিয়া আর ব্ল্যাক ওয়াটার ফিভার। খাটিয়া শুদ্ধ রোগী পোংশার দিকে বাহিত হয়ে চলে গেল। আমরা আরও কিছু দূর এসে উশুরিয়া নামে একটা পার্বত্য ঝর্ণা বা ক্ষুদ্র নদী পার হলুম। মিস্টার সিংহ বললেন, অনেক দিন আগে গ্রেগরি বলে একজন অ্যাংলো ইন্ডিয়ান বাস করত উশুরিয়া ঝর্ণার ধারে একটা বাংলোতে। আমাকে মাঝে মাঝে চা খাওয়ার নিমন্ত্রণ করতো তার বাংলোতে। চলুন সে জায়গাটা দেখে আসি। 1925 সালে গ্রেগরি ওখানে থাকতো। উশুরিয়া পাহাড়ি নদী, খুব শব্দ করে বয়ে যাচ্ছে বনের মধ্যে দিয়ে। দুদিকে পাষাণময় উঁচু তীর, শিলাতটে প্রতিহত হচ্ছে উশুরিয়া ঝর্ণার নির্মল জলধারা। অপরাহ্নে ছায়া পড়ে এসেছে, হলদে রোদ উঠেছে গগনচুম্বী তরুশ্রেণীর শীর্ষদেশে। কতক্ষণ নদীর তীরে শিলাসনে বসে রইলুম। উশুরিয়ার কুলুকুলু শব্দ যেন এই বনশ্রীর অনন্ত সঙ্গীত। মিস্টার সিংহ দেখে এসে বললেন, গ্রেগরির বাংলোর চিহ্ন নেই, সেখানে ঘোর বন। গ্রেগরি কি করতো এখানে? ওই কোম্পানির বরাতের কারখানা ছিল উশুরিয়ার পাড়ে। সাহেব ছিল কারখানার ম্যানেজার। কারখানা উঠে গেল কেন? ঠিক জানি নে। শুধু সাহেবের বাংলো নয়, কুলিদের ব্যারাক ছিল, কারখানা ঘর ছিল, দেখছি কিছুরই চিহ্ন নেই। 1925 সালের পরেই প্রথম এলেন 1943-এ? তাই, 19 বছর পরে। পুরা যত্র স্রোত। কালিদাসের সেই শ্লোক জানেন তো? নগরী হচ্ছে বন, বন হচ্ছে নগরী।
কালিদাসের কালেও তো এমন ধারাই ঘটত। আজ দেখছেন পংসার বিটিটি কোম্পানির আপিস, মিস্টার লকনাথ তার বড় সাহেব, 2 দিন পরে সব জঙ্গল হয়ে যাবে। বুনো হাতির ভয় দিনমানে মোটর চালানো দুষ্কর হবে। এইভাবে সেদিন আমি মিস্টার সিংহের গল্পে বর্ণিত পথ নিজের চোখে দেখেছিলাম। কিন্তু আমি সারান্ডা ফরেস্টের গল্প বলতে বসিনি, বলছিলাম চিটিমিটি থেকে আমাদের চাইবাসা ফিরবার গল্প। সেই গল্পই আবার আরম্ভ করি। গাছতলা থেকে চা খেয়ে ও মিস্টার সিংহের গল্প শুনে উঠে দেখি রাত অন্ধকার, গভীর অন্ধকার। বন্য হস্তির ভয় সেই পার্বত্য পথে সাবধানে গাড়ি চালিয়ে আমরা বরকেলা শৈলমালা থেকে ধীরে ধীরে নেমে সমতল ভূমির পথে নামলুম। শৈদবা কলি আমাদের ডান দিকে। এবার আর পথের ধারে গভীর খাদ নেই, সুতরাং নিরাপদ পথে দ্রুত ছুটল মোটর। মিস্টার হরদয়াল সিং বললেন, ওই সামনেই রাঁচি রোড। একটু পরেই আমরা পিচঢালা চওড়া রাঁচি রোডে এসে উঠলাম। 40 মিনিটের মধ্যেই বোরো নদীর সেতু পার হয়ে চাইবাসা টাউনে প্রবেশ করলুম। রাত তখন 10টা, একথা আগেই বলেছি। চাইবাসা ফিরে ঠিক করা গেল পরদিনই আমরা জয়ন্তগড় ও চম্পুরা যাব।